দর্শক, স্বাগত আপনাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। যথারীতি করোনা পরিস্থিতি, আফগান পরিস্থিতি এবং সামগ্রিক অন্যান্য সমসাময়িক। করোনায় আজকে আরও 172 জনের মৃত্যু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন। দুটো বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন: সংক্রমণ স্বাভাবিক অবস্থার মধ্যে অনেক বিবেচনায় আনা এবং একই সঙ্গে টিকা পরিস্থিতির দিকে নজর রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা। টিকা আজকে দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া। দেশে করোনা সংক্রমণের ভয়াবহতা ঠেকাতে যে কঠোর বিধিনিষেধ ছিল সেটি 11 আগস্ট থেকে নেই, তবে এখনও করোনায় সংক্রমণ এবং মৃত্যু বিপজ্জনক অবস্থায় আছে, এটাই বিশেষজ্ঞরা বলছেন। এবং এর ফলে আবারও কি লকডাউন দেওয়া হতে পারে কিনা সেটা নিয়ে বিশেষজ্ঞদের নানা মতামত আছে। পরিস্থিতির দিকে সবারই নজর রয়েছে এবং টিকা কার্যক্রমের দিকেও সবাই নজর রাখছেন। এই অবস্থাতেই ডেঙ্গু পরিস্থিতি যথেষ্টই বিপজ্জনক অবস্থায় চলে গেছে, সেটিও একটা উদ্বেগের বিষয়। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা নিয়েছে এবং তারা এখন একটা ট্রানজিশনাল সময় আছে, সরকার গঠন করার জন্য প্রক্রিয়া চালু করেছে তারা। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা ধরনের তথ্য আসছে, তবে সবখানেই তালেবানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা বা নেটো বাহিনী তাদেরকে যে প্রত্যাহার করার বিষয়টি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই পরিস্থিতি নিয়ে একে অন্যকে দোষারোপ করছে, যুক্তরাষ্ট্রের সমালোচনা আছে এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। এবং কাবুল পতনের পরে এখন পর্যন্ত কোনো বিশ্ব নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিয়ে আলোচনা করেনি, তবে তিনি প্রেস কনফারেন্স করেছেন। জো বাইডেন সিদ্ধান্তটি সঠিক নিয়েছেন কিনা সেটি নিয়ে চাপানুতর আছেন এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ানোর যে সিদ্ধান্তটি খুবই খারাপ, নিকৃষ্ট ছিল, সেটি সমালোচনা করেছেন আরেকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটাও বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলেই যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে কাতারে তালেবানদের সঙ্গে যে আলোচনা হয়েছিল সেখানেই সমঝোতা হয়েছিল, তারই কনসিকুয়েন্স হিসাবে মার্কিন বাহিনী সেখান থেকে সরে এসেছে। সে বিষয়গুলো আছে। সামগ্রিকভাবে কৌশলগত দিক থেকে আজ আফগানিস্তান সারা বিশ্বেরকে কী বার্তা দিচ্ছে, তালেবানরা কী বার্তা দিচ্ছে, সেটিও আমরা আলাপ করব। শুরুতে পরিচিত হব। স্টুডিওতে আছেন আজকে দুজন অতিথি: ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র, এবং জনাব আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। জনাব আনিস আলমগীর, আমরা পিছন দিক থেকে আসি, কারণ করোনা পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত আমরা আলাপ করছি। আফগানিস্তান আমাদের কাছে নতুন কিছু নয়, ইতিমধ্যে আমরা জানি যে বেশ কিছুদিন ধরে তারা অগ্রসর হয়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রদেশ, বড় বড় শহর, সেগুলো তাদের নিয়ন্ত্রণে এবং শেষ পর্যন্ত কাবুলও বিনা বাধায় তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং তারা এখন সরকার গঠন করবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি, তালেবানদের নিয়ে যে ভয়, যে শঙ্কা, যেই সমালোচনাগুলো আছে, সেটার বিপরীতে তালেবানরা যে প্রেস কনফারেন্স করেছে কিংবা যে বার্তা বিশ্বকে দিতে চাইছে, তারা বলতে চায় যে 20 বছর আগে তারা যেমনটি ছিল, যেই রক্ষণশীলতা ছিল, যে ধরনের বিতর্কিত যে অবস্থানগুলো ছিল, সেখান থেকে তাদের অনেকটাই তারা সরে এসেছে বলে তারা বার্তা দিতে চাচ্ছে। আবার একই সঙ্গে অন্যরা বলছেন যে তাদেরকে সবসময় তারা যা বলে কাজে তার প্রতিফলন অনেক সময় ঘটে না, মানে বিশ্বাস ভঙ্গ করা বা অবস্থান পরিবর্তন করার নজির রয়েছে। সব কিছু মিলিয়ে আঞ্চলিকভাবে অথবা বৈশ্বিকভাবে তালেবানদের এই উত্থান, তালেবানদের এই জয়, তালেবানদের এই সরকার গঠনের যাত্রা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটা 8-10টা বিষয়ের মধ্যে ওইভাবে নেগেটিভলি দেখছি না, সত্যি কথা বলতে। আমি ডে 1 থেকে বলছি যে আর না দেখার কারণ হয়তো এটাও হতে পারে যে আমি এটা দীর্ঘদিন থেকে অবজার্ভ করছি যে এটা এই পথে যাবে, সেটাই পরিণতি, মানে সে এটা আগে থেকে বোঝা যাচ্ছিল। এবং ইনফ্যাক্ট আমি এটা দলিল প্রমাণও রেখেছি। 29শে এপ্রিল 2020-এ যখন স্বাক্ষর হলো, তার পরপরই এই মার্চের পয়লা সপ্তাহে আমি আমার প্রথম যে কলামটা ছিল সেটার শিরোনামই ছিল যে এই তালেবানদের সাথে পরাজয়ের দলিল স্বাক্ষর করলেন মার্কিনীরা। হেডলাইনই আছে, পরাজয়ের দলিল স্বাক্ষর করলেন। পরাজয়ের দলিল স্বাক্ষর করছে ওই মার্চ থেকে মার্চ চলে গেল, এখন অগাস্ট আসে। তো পরিণতি সেটা তো ডোনাল্ড ট্রাম্পেরই রেজিম ছিল, করে গেছে, সেটা ট্রাম্প শাসন আমলে সেটা হয়েছে। এবং আপনি যেভাবে বলছিলেন, ট্রাম্প এসে 2016-তে তাদের সাথে টক শুরু করলো এবং তাদের সাথে এই টক্সের আগে তারা অফিস খুলেছে সেখানে। 2013 থেকে তারা কাতারে অফিস খুলেছে এবং সৌহার্দ্যপূর্ণভাবেই তারা মিটিং করছিল। একের পর মিটিং, যদিও সফল হচ্ছিল না, বারবার ব্যর্থ হচ্ছিল, হচ্ছিল, বাট তারা আগাচ্ছিল।
এবং আগাতে আগাতে তারা এই চুক্তি করেছে। চুক্তিতে শর্ত ছিল যে 14 মাসের মধ্যে চলে যাবে, এটা মে মাসে চলে যাওয়ার কথা ছিল। এখন সেটাও প্রিপারেশন ট্রাম্পের আমলেই তো চলে যেত, এবং ট্রাম্প 14 মাসে তো ট্রাম্প থাকতেছে না, পরবর্তী চলে আসছে, জো বাইডেন চলে আসছে। এখন বাইডেন এসে যেটা করলো সেটাকে একটু কয়েক মাস বাড়ালো, একটা সিগনিফিক্যান্ট ডে উনি ঠিক করলেন, 9/11 আগেই করাবেন। সো পুরো প্রক্রিয়াটা যদি আপনি দেখেন, এটা কিন্তু একেবারে স্বাভাবিকভাবে আসছিল, এবং সেই প্রক্রিয়ার মধ্যে একটা ক্লজ নিয়ে ওদের তর্ক বিতর্ক হচ্ছিল মহিলাদের বিষয়টা। মহিলাদেরকে লিখিত দিতে হবে যে মহিলারা যাতে সেখানে কাজ করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠান যেতে পারবে, চাকরি করতে পারবে। তালেবানরা এই জায়গায় এত রিজিক্ট ছিল যে বলছেন এই বিষয়ে তারা ছাড় দেয় নাই, বলছে সেটা আমরা আমাদের মতো দেখবো, কিন্তু চুক্তিতে থাকবে না। চুক্তিতে যে দুইটা বিষয় খুবই স্পষ্ট ছিল, আমরা পরস্পরকে আক্রমণ করব না। আরেকটা হচ্ছে এই ভূমিটা তারা বহিঃশত্রুর জন্য ব্যবহার করা হবে, মানে বহিঃশত্রু না বহির্বিশ্বের জন্য, কোন অন্য কোন দেশের জন্য সরাসরি বলে জঙ্গিবাদে এটা ব্যবহার করবে না। আর মার্কেটের দৃষ্টিতে আল কায়দা যাতে এখানে হাব না করে। এখন সেটা আল কায়দা যেটা হাব না করে, সেটা আবার অন্যদের জন্য অন্যভাবে হতে পারে। পাকিস্তান মনে করতে পারে যে আমার বিরোধী শক্তি এখানে, তাদের পশতুন বিরোধী একটা পাঠান, ওইখানে একটা আছে, তাদের বিরোধী শক্তি আছে, এই পাঠানরা ওই পাঠান মিলে আবার যদি জাতীয়তাবাদের তুলে তাদের পক্ষ, কিন্তু এটাই, তুমি যদি আমার লোকদের ওখানে প্রশিক্ষণ দিও না। আবার ভারত মনে করতে পারে তুমি আমার কাশ্মীরের জঙ্গিদেরকে ওইখানে প্রশিক্ষণ দিও না। তো সবার জন্য, যদি তাজাকরা বলতে পারে যে ওদের জন্য দিও না, সবাইকে কিন্তু এটা খুশি করার একটা ছিল, কিন্তু মূল টার্গেট ছিল আল কায়দা। তো সেই দিক থেকে আপনি যদি দেখেন পুরো পর্যায়ক্রমে আসছিল, তারা কিন্তু সত্যভঙ্গ করে নাই এ পর্যন্ত। যেটা অনেকের মনে হতে পারে যে সত্যভঙ্গ হচ্ছে এই জায়গায় যে তারা সরকারি বাহিনীকে মারামারি যে করছে, এটা কিন্তু তারা বন্ধ করে নাই। আমেরিকানদের সাথে কিন্তু চুক্তির পরে তাদের আর কোনো বড় ধরনের গোলযোগ হয় নাই। তো দুই পক্ষকে সম্মান করেছে, এবং ডেডলাইন অনুযায়ী যখন ডেডলাইনের একটু আগেই চলে গেল, যে হঠাৎ করে যায় নাই, ডেডলাইনের আগেই মার্কিন বাহিনী যখন চলে গেল, তখনই ওই দিন থেকে কাবুলের পদধ্বনি শুরু হলো। যখন এটা কি আমেরিকানরা যাবে এটা শোনা যাচ্ছে, পদধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু মধ্যরাতে তারা যে মানে বাড়ি জমিয়েছে, এটা তো এটা সত্য, এটা অ্যাব্রাপ্ট। এবং সেটা যখন ঘটলো তখন শুরু হয়ে গেল যে এবার কাউন্টডাউন, যে কোন দিন তাহলে কাবুল যাবে। আস্তে আস্তে এক একটা সিটি গেল। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে এত বড় বড় পুরো দেশকে কবজা করে ফেলো, এটা কিন্তু ওরা আগে যখন তালেবানরা যখন আগে শাসনেই ছিল, তখন কিন্তু এত টেরিটরি তাদের অধীনে ছিল না। তারা যখন 1996 ছিল, এত টেরিটরি তাদের অধীনে ছিল না, বরং এখন বেশি টেরিটরি তারা পেয়েছে এবার সরকারের পূর্ণ সার্বভৌমত্ব। এবং তারা এত চালাকি করেছে, তারা কিন্তু মারামারি করে নাই, জাস্ট অপোজিশনকে তারা সরকারি বাহিনীকে দিয়েছে, টেক্সট করেছে যে আমরা তোমাদের সাথে মারামারি করতে চাই না, শান্তিপূর্ণভাবে যদি চলে যেতে চাও চলে যাও, তোমাদের ফ্যামিলিকে আমরা সেফগার্ড দেবো, তোমাদের ফ্যামিলিকে কোনো ক্ষতি করবো না। ফ্যামিলি এখন বুঝেন, ফ্যামিলি যে কেউ ফ্যামিলিকে ভয় পায়, ফ্যামিলির ইস্যুটা ভয় পায়। এখন ছেলে মেয়ে আছে এসে, এখন যদি বলা হয় যে আর যদি এটা না করো তাহলে তোমার ওই যখন তোমরা আমরা যখন ক্ষমতা আসবো তখন এটা করবো। এই পদ্ধতিতে তারা কিন্তু একটার পর একটা খালি করে দিয়েছে, এবং খুব শান্তিপূর্ণভাবে কাবুল দখল করেছে। এই ঘটনা প্রবাহ সম্পর্কে শুনলাম, কিছু বিশ্লেষণ নিব। জনাব জাফরুল্লাহ চৌধুরী, আপনি কিভাবে দেখছেন এটাকে? আমার মতে আমাদের স্মরণ রাখা উচিত, যেভাবে ভিয়েতনাম থেকে কখনো একটা অন্য জাতি একটা জাতিকে এভাবে দখল করে রাখতে পারে না। এরা তালেবানরা, আমি সবসময় মনে করেছি তারা তাদের অতীতে অনেকগুলি ঘটনা আমরা কেউ সাধারণ বিশ্বের ভালোভাবে দেখি নেই, নেই। তার একটা কারণ হলো কি, তাদের সাথে যোগাযোগ না রাখলে মানুষ ভুল পথে যায়। সুতরাং তালেবানরা হাজার হোক, তারা মুক্তিযোদ্ধা, তারা তাদের দেশের মুক্তির জন্য সংগ্রাম করেছে, সেটা ভুলে গেলে চলবে না। তারা পরাধীনতার থেকে 20 বছর সংগ্রাম করে তার দেশটাকে মুক্ত করেছে। আমাদের সত্যি কথা বলতে কি, আমরা 1 বছরে বাংলাদেশ মুক্ত হয়নি। আমরা সবাই বলি যে 71-এর মুক্তিযুদ্ধ, 71-এর বঙ্গবন্ধুর 6 দফার আমল থেকে তো আসলে না। এটা তো আপনি যেভাবে তাদেরকে ব্র্যান্ডিং করলেন, এটা তো একটা পার্সপেক্টিভের ব্যাপার আছে। কারণ সেখানে আফগানিস্তানের তালেবানরা কিন্তু তারা একটা পক্ষ, সেখানে কিন্তু পুরো আফগান জনগণেরও তো আরেকটা পক্ষ আছে। সুতরাং মুক্তিযুদ্ধের পাকিস্তান আমলে এই জাতীয় কথাগুলি পশ্চিমী পেপাররা
তারা যেভাবে ব্র্যান্ড করেছে, আমরা যেটা হলো কি আমাদের দেশের আমাদের এনাফ সাংবাদিক, যদি আমরা কি ইন্ডিপেন্ডেন্ট খবর পেতাম? আজকে আনিসা যে আফগানিস্তানে 4 বার ভিজিট করতে পেরেছে, আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা অন্যের খবরের উপরে ওটাকে পরিশীলন করেছি। ফলে সেই জন্যই এটাই। তবে সোজা সরলভাবে আমি যেটা দেখি, তারা নিজের দেশের মুক্তির জন্য সংগ্রাম করে। তাদের অনেকগুলি খারাপ ছিল, যেমন তারা মেয়েদের বিষয়টা, স্বাধীনতা, এখন তো তারা বলছে আমরা এইসবে যাবে না। কিন্তু 20 বছর আগের যে বাস্তবতা, তখনকার সময়ে যে তারা আল কায়দা নেতাকে তারা সেখানে আশ্রয় দিয়েছিল, সেখান থেকে জঙ্গিবাদ স্টেমিং হয়েছিল, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আবার আইএস এর জন্ম হয়েছে, এই যে বিষয়গুলো আছে, এগুলো তো এক ধরনের এক্সট্রিমিজমের একটা তকমা তাদের উপরে তো আছে। না, তকমা তারা কোনো না কোনো জায়গায় আশ্রয় পাবেই। সেটা যদি আমরা যে অন্য পুরানো ইতিহাসগুলি ঘাঁটি, ভিয়েতনামের অনেক কাণ্ড কারখানা নিয়ে প্রশ্ন উঠেছে, তাহলেও তারা নিজের দেশের মুক্তির জন্য করেছে, যাই কিছু করুক নিজের দেশের মুক্তির জন্য করেছে। এরাও আমি যেটা মনে করি, তালেবানরা তাদের দেশে, এইটা কেমন কথা, আমার পছন্দ হলো না, তাকে দখল করে, সেখানে একটা ডাকাত, একটা বাজে লোক আল কায়দাকে জায়গা দিয়েছে। পৃথিবী, আমরা যদি তখন থেকে তাদের না করে, এরা তো সারা পৃথিবী আবার ইসলাম ফোবিয়ায় ভুগছিল, এটাও একটা সমস্যার ব্যাপার। কোনো মোহাম্মদ নাম থাকলে আমাকে ঢুকতে দেবে না, এই করবে না, এইসবকেও তো অন্যভাবে দেখার প্রশ্নটা আছে। যেই কারণে এদের ধর্মন্ধতা এসছে, একটা রক্ষণশীল। ভারত কী করছে? আমি উল্টা দিকে আসি, এত ভালো মানুষের দেশ বলি, এখন তারা কি বলছে? হিন্দুস্তান। এটা আল কায়দাকে জায়গা দেওয়ার মধ্যে তফাৎটা কী আছে? খুব বেশি। আল কায়দা কী করেছে? আমার কি ক্ষতি করেছে? আমেরিকানদের ক্ষতি। তারা এটা সরাসরি এই প্রপোজিশনে আমার মনে হয় আমার কি ক্ষতি করেছে, তার মানে এটা কিন্তু জহির যেটা করছে, আপনি বরং এটা বলতে পারেন যে এই আল কায়দা সৃষ্টিকার, এই ধর্মান্ধতা, এদের এই ফ্যানাটিক এই আউটলুকটা কে আনছে? এটা তো আমেরিকাই সৃষ্টি করেছে। এখন তো তারা স্বীকার করছে। আমি সেই জায়গায় যাচ্ছিলাম, আমি যেটা বলেছি কি কিন্তু ক্ষতি করেছে কি, এটা আমি এইটা নামলে মানুষ ভুল বুঝতে পারে। এখন ভুল বুঝতে পারে, তারা এইসবকে সৃষ্টি করেছে তারাই। যে আজকে যেটা আল কায়দার তো জন্মদাতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, তারা তাদের অন্যভাবে না করছে, তারাই তাদেরকে বিভিন্নভাবে আজকে। তবে আমি মনে করি যে আমেরিকা এটা ভালো কাজ করেছে, তারা ছেড়ে দিয়ে এটাকে করলে উগ্রতা আরও বেড়ে যেত, আরও মানুষের ক্ষয়ক্ষতি হতো। এখন অন্তত যেভাবে একটু হয়তোবা, তবে এটা খুব হতাশাজনক, তারা $3 ট্রিলিয়ন খরচ করে তারা 7 দিনও যুদ্ধের জন্য দাঁড়ায় নাই, সবাই পালিয়ে তৈরি করতে পারে নাই সরকারি বাহিনীকে। ব্যর্থতা হলো কি, তার মানে হলো কি আফগান জনগণও তাদের চায় নাই, এমনকি সরকারি জনগণও চায় নাই। আজকে এখন যত কথা বলছে বেতন পায়নি, অমুক পায়নি, সেই জন্য আমি মনে করি যে নিজ দেশকে তাকে শাসন করতে দিতে হবে। তার অন্যায় আচরণগুলিকে আমরা ডিপ্লোম্যাটিক্যালি আমাদের হ্যান্ডেল করা উচিত, তাকে একঘরে করে রেখে হবে না। কিন্তু আমেরিকানদের জন্য আনিস আলমগীর, আপনি তো লিখছেন যে আমেরিকানদের কতটা স্বার্থ অর্জিত হয়েছে আসলে এই 20 বছরের যুদ্ধে, বা তারা সেই অংশগ্রহণ করেছে এখানে, তাদের নিশ্চয়ই তাদের একটা স্ট্র্যাটেজি কিছু গোল ছিল। হয়তো এখন যে রিট্রিট করেছে সেটা একটা আলোচনার ভিত্তিতে, অনেকে সমালোচনা করেছে যে জো বাইডেন এইভাবে আফগানিস্তানের যারা তালেবান বিপক্ষের মানুষ আছেন তাদেরকে মানে একটা বিপদের মুখে ফেলে দিয়ে তারা যে চলে গেল, এটা পছন্দ করেনি অনেকে বা সমালোচনা করছে জো বাইডেন। কিন্তু একই সঙ্গে এটা আপনি বলছেন যে এটা অনুমিত, এটা আগে থেকেই ঠিক করাই ছিল যে এটাই হবে। হ্যাঁ, এটা হয়তো অনেকে জানে না, ব্যাপারটা ওই কনটেক্সট থেকে চিন্তা করে না, সেই জন্য হয়তো এই কথা বলছে। কিন্তু কিছু স্ট্র্যাটেজিক গোল তো দেখেন, আমেরিকা যা চেয়েছে আফগানিস্তানে যা করতে, তালেবানের সঙ্গে এনগেজড হওয়ার পরে সেগুলোকে কিছু তারা রিয়েলাইজ করতে পেরেছে কিনা? আমেরিকার গোলটা আপনি আরো আগে থেকে যান, যখন সোভিয়েত ইনভেশন হলো, সোভিয়েত ইউনিয়নকে ওইখান থেকে হটানো, সোভিয়েতকে ভাঙা, এই জন্যই তো মুজাহিদিনদের টাকা দিল তারা, সৌদি আরব, তারা, পাকিস্তান, 3 দলে মিলে এটা করলো। বাংলাদেশের মতো জায়গা থেকেও রাষ্ট্রীয় উদ্যোগেই আমরা ওইখানে মুজাহিদিনদের সহযোগিতা করার জন্য লোক পাঠিয়েছি। এগুলো তো আমরা সেই সময় এগুলো সবাই জানে। সো তারা সেটাতে তো সফল হয়েছে, তারা সেখানে সোভিয়েতকে উৎখাত করেছে। এবং এই উৎখাত করতে গিয়ে তাদেরকে যে লিটারেসি তারা শিখিয়েছে, সন্ত্রাসবাদ শিখিয়েছে, তারা যে তাদের পাঠ্য বইতে সন্ত্রাসবাদ অন্তর্ভুক্ত করেছে, মুজাহিদিনরা যে জিহাদ অন্তর্ভুক্ত করেছে,
সেইগুলো তো যখন মুজাহিদিনদেরকে হটিয়ে তালেবানরা 96-তে আসলো, এই টেক্সট বুক তারা অব্যাহত রেখেছে, টেক্সট বুক নতুন করে আনে নাই। সো তাদের সাথে যেটা হলো, পাকিস্তান থেকে আর কিছু উগ্রবাদী যোগ দিল, পাকিস্তানের মাদ্রাসাগুলোতে যারা পড়তো, এইগুলো গিয়ে এই তালেবানরা ওই তালেবানরা মূলিয়ে এই তালেবানদের শক্তি আরো বৃদ্ধি করলো। এখন আমেরিকানদের অর্জনের কথা যদি বলেন, সেই অর্জন তারা ওইখানে অর্জন করেছে, সোভিয়েতকে হটানো, তাদের যে তাদের যে ভিয়েতনামে গিয়ে তাদের যে ইমেজের ক্রাইসিস ছিল, সেই ইমেজ তারা ওভারকাম করেছে। কিন্তু তারা পরবর্তীতে যেটা হলো, এই আল কায়দা তাদের জন্যই যে একটা হয়ে যাবে, তাদের ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাবে, সেটা যখন তারা দেখলো, এটা 9/11-এ যখন দেখলো, তখন তারা আক্রমণ করতে আসলো। এবং সেই আক্রমণটার যৌক্তিকতা আছে, সবাই বলবে যে আমার দেশ আক্রমণ করবো, আমি তাদের করবো, কিন্তু আক্রমণ করে কোথায় থামতে হবে সেই জায়গাটা তারা ঠিক করে না। যখন তারা দুই জায়গায় চলে যেতে পারতো, যখন তালেবানদের হটিয়ে দিয়েছিল, হামিদ কারজাইকে বসিয়ে দিচ্ছে, দ্যাটস এনাফ, তারা চলে যেতে পারতো। কিন্তু না, সেখানে একটা বিতর্ক থাকে যে না, তালেবানরা অত শক্তি, এত সরকার নিজস্ব এত শক্তি হয় নাই যে তুমি এখন চলে গেলে ওরা দাঁড়িয়ে যেতে পারবে। কিন্তু তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত ছিল, সেটা করে নাই। তারপরে তারা কখন যেতে পারতো? 2011 সালে যখন ওসামা বিন লাদেনকে তারা ধরলো এবং মারলো, সেটা একটা উপযুক্ত সময় ছিল তাদের এখান থেকে চলে যাওয়ার। তারা সেটা না করে আরো 10 বছর থাকলো। এই 10 বছরে তারা উপলব্ধি করলো যে সেখানে তাদের পক্ষে আসলে থাকা সম্ভব না, কারণ যেই মডেলের গণতন্ত্র তারা এখানে দিতে চাচ্ছে সেটা কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। কারণ হচ্ছে ওই ধরনের একটা রাষ্ট্র বাংলাদেশের জন্য কঠিন। একটা হাজারা গ্রুপ, একটা তাজাক, একটা উজবেক, আর একটা এই যে পশতুন, সবগুলো মিলে ওদের সবচেয়ে বেশি সমস্যার কথা আমি যেটা বলবো, একটা যে জাতি গঠন, আমরা একটা বাঙালি জাতি, আমাদের যে জাতীয়তাবাদ, এই ভোটটাই তো ওদের মধ্যে একটা দেশ গঠন, একটা জাতীয়তাবাদ একটা সৃষ্টি করা, এটাই তো হয় না। ওরা তো খণ্ডিত লর্ডদের অধীনে ছিল। একটা রাষ্ট্র যে কাঠামো, রাষ্ট্রের যে প্রক্রিয়া, সেটা তো তারা জহি সাহেব পরে তারা যে ভাঙচুর, যে সোভিয়েত ব্যাগ, আমেরিকান ব্যাগ বলেন, তো কখনো তো এইটাই চেষ্টা করে না। তারা যে লয়াজিগের সিস্টেমে ছিল, লয়াজিগের নিশ্চয় আপনি জানেন, এই লয়াজিগের সিস্টেমে ছিল, বড় মুরব্বীদের কথাই চলতো। আধুনিক রাষ্ট্রের কাঠামো তারা কখনোই চর্চা করেনি। আর তালেবানরা এসে সেটা আরো বিচ্ছিন্ন ছিল। তারা তো সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন, মাত্র 3টা দেশের স্বীকৃতি নিয়ে তারা ছিল। যে এখন কি গ্লোবাল স্বীকৃতি, জনাব জাফরুল্লাহ চৌধুরী, গ্লোবাল স্বীকৃতি তো কি ধারণা করা যায় যে চলে আসবে? আমার মনে আসা উচিত এবং এটাকে চলে আসবে। এটাকে নিয়ে তাদেরকে এলুফ না রেখে, এটা যে সমস্যাটা আমেরিকানরা সৃষ্টি করেছিল, হ্যাঁ তাই বুঝলাম, তারা সোভিয়েতকে খেদিয়েছিল, অন্তত সোভিয়েতকে মুক্ত করার জন্য তারা হয়তো এটা করেছিল। আর তবে তখনই তারা বলেছিল আফগানকে খুব বেশি দিন রাখা যায় না। তাদের বিভিন্ন যেগুলি খুবই ভালোভাবে উনি এক্সপ্লেন করেছেন, বিভিন্ন জাতিসত্তা আছে, আছে, তাদের একটা প্রাচীনপন্থী মনোভাব, এখনো বেদুইন মনোভাব একজন ইরা রয়ে গেছে। তো এই অবস্থার প্রেক্ষিতে 20 বছর সংগ্রাম করে আমার মতে তালেবানদের একটা মানসিক পরিবর্তন হয়েছে, তাদের পরিবর্তন হয়েছে। এবং তার প্রমাণ হলো যে এই যে যখন কাবুল দখলের পরে তারা অনেকাংশেই এটাকে ভালোভাবে হ্যান্ডেল করেছে আমার হিসাবে। তারা যেমন কি এয়ারপোর্টে যে চিত্র দেখলাম, সেখানে তারা করতে পারত। তাদের অন্যান্যদেরই এখন যে কথাগুলি তারা যেটা প্রেস দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে কিছু মানুষের মধ্যে এখনো ফিয়ার তো ভাই, আমরা যখন 71 সালে আমাদের একটা শ্রেণীর কি সেই ফিয়ার ছিল না? অবশ্যই একটা ভালো কথা বলছে, তখন রাজাকাররা কি যায়নি। এখানেও কিছু রাজাকার আছে, এখানে কিন্তু দুই ধরনের লোক আছে। অনেকে মনে করতেছে যে শুধুমাত্র ফিয়ারে চলে যাচ্ছে, আর কিছু তো সুযোগ সন্ধানীয় আছে অবশ্যই, যে এই সুযোগে বিদেশে চলে যাবে। বিমানকে এভাবে ধরে কেউ যায়, যেভাবে ছাদে উঠে আর তাছাড়া কি করতে পারতো? ওখানে কি বিমানের লোকগুলোকে নামিয়ে সে পরিস্থিতি ছিল না? মারাটা যদি ওদেরকে যদি হটানোর জন্য যে গুলি করা হয়েছিল বা ইয়ে করেছিল, এটা তো স্বাভাবিক। এটা তো পরিস্থিতি শান্ত কিভাবে করবে? এটা কি কোনো চিন্তা করা যায়? বিমানের মানুষ এবং কিছু লোক ওখান থেকে পড়েও মারা গেছেন, খুবই নির্মম এবং খুবই। ওরা শিক্ষার দিক থেকে
যে দেখেন শুধু তালেবান না, ওরা আগে থেকেই শিক্ষার দিক থেকে পেছনে। আমাদের এখানে বারবার সমালোচনা করে যে মহিলাদেরকে যেভাবে তারা রাখে, মহিলাগুলো তো ওইরকমই, পুরুষগুলো এরকম। আমি যখন আপনি জানেন নিশ্চয়, আমি কভার করেছিলাম, আমি যখন ওই আফগানিস্তানে কান্দাহারে যখন আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই তালেবান যেগুলো আমাকে করেছিল সেগুলো তো অশিক্ষিত। ইভেন আপনি আশ্চর্য হবেন যে আমাদের এখান থেকে তালেবানিরা ওদের জন্য এত মন দিল দিয়ে রাখছে। আমি যখন বললাম বাংলাদেশ থেকে, কমান্ডার বাংলাদেশ কোথায় সেটা চেনে না। অবশ্যই তারে খুব বুঝাই দিতে হলো যে এটা ভারতের মায়ানমারের পাশে একটা দেশ। জনাব জাফরুল্লাহ চৌধুরী, এইটা তো আসলে কিছু যারা আফগানিস্তানে আতঙ্ক থেকে, ভীতি থেকে তারা যারা দেশ ছেড়েছে বা ছাড়তে চায়, তাদেরকে বিভিন্নভাবে প্রোভাইড করার জন্য বিভিন্ন দেশের কাছে প্রস্তাব আছে, আমাদেরকেও কিছু নিতে বলা হয়েছিল। কিন্তু আমরা তো অলরেডি একটা মানে বিপদের মধ্যে আছি, সেক্ষেত্রে সরকার এখানে ইতিবাচক সাড়া দেয়নি। মানে এখানে কি কোনো সুযোগ ছিল? ছিল। আমার মতে এটা সরকার খুব ভুল কাজ করেছে। আমরা ওই 13 লাখের বিপদে আমরা আছি, সেটা কিন্তু আজকে যদি 20,000 আফগানকে আমাকে 1 বছরের জন্য ভাড়া দিয়ে, আমি উল্টাভাবে দেখি মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব আছে তাদেরকে অ্যাকোমোডেট করা। কিছু সময় তারা আমাদের এখানে একটা হোটেলে রাখার মতো, রাখার মতো। তো আমার মতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনুরোধটা আমরা রাখলে বুদ্ধিমানের কাজই করতাম। এটাতে আমাদের ফলে হচ্ছে কি, আমরা দুদিকে, একদিকে আফগান জনগণের পক্ষেও থাকলাম, ওদিকে তালেবানের জনমত কি এটার পক্ষে থাকতো? পালিয়ে যাচ্ছে এটাও দেখেন, ওদেরও আছে। তা না হলে আজকে এরা কেউ পালাতে পারতো না, এয়ারপোর্টেই তারা আক্রমণ করতে পারতো। ওদের মনেও আসছে এনাফ ইজ এনাফ। এখন আমরা তো দখল পেয়েই গেছি। আমরা এখনও যেটা মনে করছেন যে আলাপ আলোচনা করে যে আজকে যে জিনিসটাকে, তাই আমি কিন্তু এখনও মনে করি যে আসলে সরকার আমরা যত তাড়াতাড়ি আধুনিক বিশ্ব ওদেরকে আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসবে, তত কম বেশি রক্ষণশীলতা আসবে। এখানে জাহুল্লাহ ভাইয়ের সাথে তো একমত প্রকাশ করার কোনো প্রশ্নই আসে না। এটা একটা উদ্ভট চিন্তা যে আমাদের সাথে তাতে কোনো বর্ডার নেই। আমার কোন কম্পালশন আছে যে আমি তার লোকগুলোকে এখানে এনে নেব? এখন বলতে পারেন যে উন্নত দেশগুলো নিচ্ছে, তো হাজার হাজার জায়গা খালি পড়ে আছে। এবং বাংলাদেশ থেকে কয়েক লক্ষ লোক নিয়ে গেলে, রোহিঙ্গা সহ আরো কিছু বাংলাদেশি নিয়ে গেলেও আমরা খুশি হই, কারণ আমাদের এত ছোট জায়গা। আমাদের তো আর কয়েক বছর পরে তো আমরা 20-এর 5-6 নম্বরে চলে আসবো এটা পপুলেশনের দিক থেকে। তো সেরকম একটা দেশে আমরা আফগানিদেরকে হোস্ট করা, এটা অ্যাবসার্ড। আর দ্বিতীয়ত হচ্ছে, আফগানিস্তানে এমন কোনো ঘটনা ঘটে নাই যে তাদের আমাদের হোস্ট করতে হবে। কারণ এই পর্যন্ত ওরা কি, তালেবানরা কি কাউকে ওই পরিস্থিতি সৃষ্টি করেছে যে তোমরা বের হয়ে যাও? তালেবানরা বারবার এটাই বলছে যে শান্তশিষ্ট পরিবেশ বজায় রাখো। তারা যে তিনটা, কিন্তু সেন্স অফ ফিয়ার একটা ব্যাপার আছে, তো একটা প্যানিক স্ট্রিকেন তারা আছে। আমি সেটা তো বাংলাদেশে ক্ষমতা বদলের পরে হয়, বিএনপি পালায়, আওয়ামী লীগ পালায়, সে তো সব জায়গায় পালানো পার্টি আছে। এখন এই পালানো পার্টির মধ্যে আর এই যে আফগানিস্তান থেকে আনার, এটা তো কোনো হতো না। আপনি আরেকটা জিনিস পজিটিভ দেখেন, যা হলো একটা মিনিট, অনেকে মনে করতেছে পালাচ্ছে, পাকিস্তান থেকে আসতেছে যে শরণার্থীগুলো চলে গিয়েছিল, পশতুন শরণার্থীগুলো, তালেবানরা ক্ষমতা আসার পর ওরা ফেরা শুরু করে। কিন্তু একটা বিষয়, এটা ব্যাপারে একটু কমেন্ট করবেন কিনা? আমাদের পুলিশ কমিশনার সাহেব ঢাকার, উনি বলেছেন যে কিছু লোক হিজরত করছে। হ্যাঁ, সীমান্ত সেই তো সব কালে 2-4 জন করে, কিন্তু ওই সংখ্যা তো উনি দিতে পারেন না। 3 জন না 4 জন গেছে। এই 3-4 জন দিয়ে তো কোনো তাদের কাজ কি এখন ওখানে গিয়ে? ওরা কিন্তু হোস্টই করে না, এটা ফাউল। না, ওরা কি করবে ওখানে? কি যুদ্ধ তো নাই, যুদ্ধ তো করবে। আমি যখন বাংলাদেশে একটা বড় ঘটনা ছিল যে তালেবান যখন 2001-এ যে যুদ্ধ চলতেছিল, সেই সময় অনেক বাংলাদেশি নাকি সেখানে গিয়ে তালেবানদের সাথে যোগ দিয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি সত্য কিনা তোমাদের সাথে যে আমাদের বাংলাদেশে আছে? কয়টা বোগাস, তবে কয়েকজন ছিল বাবুর্চি, বুঝছো? বলছে বাবুর্চি ছিল কয়েকজন। হ্যাঁ, ওই আচ্ছা। তো এরা কি যুদ্ধ করবে? বাঙালির যে যুদ্ধ করার যে মেন্টালিটি, যে পাহাড় পর্বত, এই অঞ্চলের যুদ্ধ তো বাঙালি চিন্তায় খুব কঠিন ব্যাপার। ওদের যে তালেবানরা যে অঞ্চলগুলোতে থাকে, ওই অঞ্চলের যুদ্ধ তো সবার জন্য সম্ভব না। এটা শুধু কাশ্মীরি লোকেরা পারবে আর এরা পারবে, এটা সব লোকে যেন সবার। বাংলাদেশ থেকে ওখানে হেল্প করবে একটু বোগাস, আর ওদের হেল্পের প্রয়োজন কেন?
ওরা এখন একটা রাষ্ট্র দখল করেছে, ওরা শান্তিপূর্ণভাবে আছে, ওরাই পাওয়ারে আছে, ওদের ভয়ে অন্যরা আছে। এখানে বাঙালি যে হেল্প করে কি দরকার হয়েছে? আমি কেন ওকে হেল্প করতে? আবার এটা কি পজিটিভ সাইন কিনা যে ধরেন যে রক্ষণশীলতার মানে আবরণে তারা মানে অন্ধকারাচ্ছন্ন ছিল, তারা কোনো মানে মুক্ত চিন্তা করতে পারতো না, সেটা একটা ট্রান্সফরমেশনের ইঙ্গিত তারা দিচ্ছে। এবং তারা বলতে যাচ্ছে যে আমরা পিস লাভিং, আমরা কারোর জন্য ক্ষতির কারণ হব না, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে এনগেজ থাকবো, আমরা নারীদেরকে ইভেন সরকারের মধ্যেও ইন্টিগ্রেট করা যায় কিনা, অংশগ্রহণ নেওয়া যায় কিনা, সেই বার্তাতে। তাহলে কি এটা অন্য দেশগুলো যারা এই ধরনের উগ্রবাদ বা এই ধরনের তালেবানি চিন্তা বা ভাবধারায় যারা উদ্বুদ্ধ ছিল বা আছে, তাদের জন্য কি একটা পজিটিভ বার্তা যাচ্ছে কিনা যে না, তালেবান হ্যাজ চেঞ্জড, সো আপনাদের এত উদ্বুদ্ধ হওয়ার কোনো কারণ নাই, যে না আপনারা সবকিছু আমাদের এখানে হেফাজতি তালেবানি যারা আছে তারা কি এই ভাবনা এখনো কি তাদের পরিবর্তন এখন চিন্তারই আছে? দেখো তোমরা যে চিন্তায় ঘুরো, তারাও চেঞ্জ হয়ে গেছে, তারাও মেয়েদেরকে এখন স্বাধীনতা দেওয়ার কথা চিন্তা করছে, শরীয়ত অনুযায়ী। আমাদের এখানে হিসাব রাখার কোনো ব্যাপার নেই, ইয়ে দরকার নাই। তারা প্রেস ফ্রিডমের কথা বলছে, মিডিয়াতে তো নারী, তারা প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়ার কথা বলছে। এবং ইসলামের বিরুদ্ধে যে ইসলামী ফোবিয়ার যেটা করে, ইসলামী অনুযায়ী চললে তো সব দেশেই শান্তি থাকে। ইসলাম তো অশান্তির কিছু মূল মন্ত্র নাই যে এটা অশান্তিতে করে থাকবে। কিন্তু যেটা চাপিয়ে দেওয়া, যে জিনিসটা ছেলেদের দাড়ি রাখতে হবে বা মেয়েদেরকে বোরকা এইভাবে পড়তে হবে, চাপানো জিনিসটা হচ্ছে ক্ষতিকর। কিন্তু তালেবানরা এখন বলছে হিজাব করবে। হিজাব ইজ ন্যাচারাল, এটা করতেই পারে। এবং ওই দেশের মেয়েরা এমনিতেই হিজাব করে। আমি যখন যুদ্ধের পরে যখন গিয়েছি কারজাই শাসন আমলে, তখনই ওই বোরকা পরার লোক কাবুলে ঘুরছে। আমি মহিলাদের জিজ্ঞেস করলাম যে, মহিলাদের না, আমার বন্ধুদের জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে এই বোরকা এখন কেন? এখন তো কারজাই নাই। বলছে এটা তো যুগ যুগ ধরে ট্র্যাডিশন। সো এই ট্র্যাডিশন তো চলে আসছে। এখন আপনি যদি ওই কাবুল ইউনিভার্সিটির সামনে দুইটা মেয়ে স্কার্ট পরে ঘুরছে, সেটাকে যদি তালেবান বুঝাতে, সরি, সেটাকে যদি আপনি মডার্ন আফগানিস্তান বুঝান বা হোল আফগানিস্তানের চিত্র বুঝান, এটা কমপ্লিট মিথ্যা। কারণ ওরা খুবই ধর্মভীরু। আচ্ছা, এই অবস্থাতে পুরো দেশটাই ওরকম। জাফরুল্লাহ, এই অবস্থায় যখন কারজাই ওখানে আছে, তার মানে কি একটা বার্তা তো ছিল, যেহেতু এটা একটা কনসিকুয়েন্স। এটা এরকম না যে হঠাৎ করে কাবুল দখল করে ফেলেছে, হঠাৎ করে তারা মানে অগ্রসর হয়েছে। সুতরাং কাবুলে ঢুকেছে এবং কারজাই সেখানে ছিল। তারপরে যে রিকনসিলিয়েশন কাউন্সিলের যে চেয়ারম্যান ছিলেন মিস্টার আবদুল্লাহ, কিন্তু ফরেন মিনিস্টারও ছিলেন মনে হয়, এরা তো সবাই ওখানে আছেন। কিংবা একজন ডিপ্লোম্যাট জালালি সাহেব, সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কারজাইয়ের সময় বা তারও আগে মনে হয়। তো হ্যাঁ, মিটিং হচ্ছে। তাহলে হঠাৎ ওই যে আগে যে প্রেসিডেন্ট সাহেব জনাব আব্দুল গানি সাহেব চলে গেলেন কেন? উনি কি এই আলোচনার মধ্যে থেকে এটা সারেন্ডার করে? একটু চিন্তা করতে হবে। আমরা 71 সালে ওই ডাক্তার মালিকের অবস্থা, মালিক যখন চলে গেল, এটা হলো কি তাদের ভয়ভীতি তো আছে সেটা এইটাতে। তো আমি যেটা বলবো, তালেবানরা হ্যান্ডেল ইট ওয়েল, তারা এবং আমরা তারা যাতে আবার বিপদে না যায়, অথবা যাতে একটা উগ্রবাদের দিকে ভঙ্গ না করে, সেইটা প্রতিশ্রুতি ভঙ্গ না করে। এবং সেই জন্যই আমি বলছি যে এদের সাথে সম্পর্কটা তাড়াতাড়ি তৈরি করে ফেলো, তাদেরকে যে আমাদেরও সেটা তো আমরা উদ্যোগী না হওয়ার আগে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে এটাকে, ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা স্বার্থপর কমিউনিটি। ওইসব কথা যদি বলতে যায়, আজকে আমেরিকা তাদের 20,000 আফগানকে আমার দেশে নেওয়ার জন্য অনুরোধ করেছে। ঠিক আছে, আমি যেমন তার পক্ষেই বললাম যে তাদেরকে স্বল্প একটা মেয়াদি দেওয়াই যেতে পারতো, তাদেরকে দিয়ে পরে যদি আমেরিকা না আমরা অন্যদের নিতে পারে। ঠিক আছে, তারা যে কোনো কারণেই হয়তো বলেছে তারা আমেরিকার সাথে চুক্তি করতে পারতাম, কতদিন থাকবে, কবে যাবে, তার বিনিময়ে আমি কি পাবো আমার দেশের এইতে, সেটা অন্য কথা। কিন্তু আজকে যে তারা এত পশ্চাৎ পরে, আমার জন্য একটা অপরচুনিটি আছে। আমি যে দেখছি সেখানে আজকে তার স্বাস্থ্যক্ষেত্রে, তার এইসব প্রভিন্সগুলিতে আমরা, সেখানে তো অলরেডি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়ে গেছে। তারা যেটুকু করছে তার চেয়ে 10 গুণ আমরা যদি আজকে রাষ্ট্রীয়ভাবে সুযোগ আছে। তারপরে তার যে সম্পদ আছে
সেই সব ম্যানেজমেন্টেও আমরা যেতে পারি। আমার লোকের কর্ম, আমি যেটা দেখছি, আমি একটা বড় দেশ, 18 কোটি মানুষ, আমার ভবিষ্যৎ। ভাই আপনি যেগুলো কথা বলছেন আমরা যেতে পারি, আমরা করতে পারি, কিন্তু সেই জায়গায় আপনি যখন বলতেছেন তাদের কিছু রোহিঙ্গা বা তাদের কিছু শরণার্থী নিয়ে আসার জন্য, আমি কিন্তু আপনি ভুল বুঝছেন। আমি বলছি আমেরিকার, ওটা তো আমেরিকানরা কিছু লোককে আনতে চেয়েছিল। আমি কিন্তু আফগানরা তো বলেনি, আফগানরা তো তারা বাইরে আছে। কোন বাহিনী আনতে, কোন লোক আনতে চাইছে? আমেরিকা বলছে যে আমার যে কিছু আফগানকে তুমি সাময়িক কালের জন্য জায়গা দাও। সেটাই তো বলতেছি, ওই লোকগুলোকে যদি আপনি আশ্রয় দেন, আমেরিকার কথা সরকার আছে, তাদের সঙ্গে এনগেজমেন্ট আমাদের আর কঠিন হয়ে যাবে। না, আমার মনে হয় এইসবের জন্য নেগোসিয়েশনের দরকার আছে, দুই পক্ষের সাথে যোগাযোগ। আমি যেটা বলতে চাচ্ছি, দুই পক্ষের সাথে আমরা রাখবো, আমারও স্বার্থ আছে। আমাদের আজকে আমাদের এখানে উন্নতি যেহেতু হয়েছে, আমরা অনেক ক্ষেত্রেই আফগানের রেখা, তা না হলে এই সমস্ত হিন্দুস্তানওয়ালারা তারা আবার ঢুকে পড়বে। এখন যে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, দেখছেন ইসলামিক ওয়ার্ল্ড টোটাল, সৌদি আরব থেকে শুরু করে সবাই পজিটিভ মেন্টালিটি দেখাচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশও পর্যবেক্ষণে আছে। আমাদের একটা আগবাড়িয়ে করার কোনো দরকার নেই, কিন্তু মানে মোরওভার আমরা সেখানে আমাদের কাবুলে আমাদের এমবাসিও নাই। আমরা না, পার্শ্ববর্তী তাজিকিস্তান থেকে সেটা পরিচালনা করা হয় নাই, কাবুল আমাদের না, আমাদের সরাসরি ওখানে এমবাসি নাই। সময় ডক্টর জাফরুল্লাহ, কোভিড পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই। এখন সংক্রমণ হার কিছুটা কমের দিকে, মৃত্যুও কিছু কমের দিকে। এটা সাধারণভাবে জনস্বাস্থ্যবিদরা তো বলছেন, সাধারণভাবে আমাদের যেরকম ভাবনা সেটা হচ্ছে যে একটা 19-20 দিনের একটা লকডাউন হয়েছে, যেমনই হোক লকডাউন হয়েছে, মোটামুটি আন্তঃজেলা যে যোগাযোগ সেগুলো বন্ধ ছিল, তো তারই একটা ফলাফল হিসাবে সংক্রমণটা সেইভাবে আর ছড়াতে পারেনি। কিন্তু এখন তো আবার আমরা ওপেন আপ, সব কিছু স্বাভাবিক চলছে, তো এই সময়ের মধ্যে তো ঝুঁকি আছে, সেটাই সবাই বলছে নাকি যে সামনের দিনগুলোতে সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে গিয়ে এই ঝুঁকিটা হয়তো মানে এর পরিণতিটা আসলে দেখা যাবে। তো আমরা সেটা মোকাবেলা করার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছি? ঝুঁকি তো থাকবে, এটা একটা এমন একটা রোগ চারিদিকে হয়ে যায়। ঝুঁকিটা আজকে সত্যি কথা বলতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমরা মাস্কের কথা বলেছি, আমি এই যে আজকে এখানে আসছিলাম, পুলিশ দাঁড়িয়ে আছে, তার সামনে দিয়ে যাচ্ছে, অন্তত বলা তো যায় ভাই তোমার গলায় আছে এটা পড়ো। আমি অন্তত দেখি নেই কাউকে মনে করার পরে সে ঘাড় ঘুরিয়ে বলেছে এই বেটা তুই কে, এই কথা কেউ বলেনি আমাকে, বলছে ভাই এটা পড়েন না, সমস্যা উঠে পড়িয়েছে। আর অনেকের হয়তো নাই। সে এই জায়গাতে আমরা আমাদের জনসচেতনার দিকে আমরা মোটেই চেষ্টা করি নাই। আমরা কথাতে যত বলেছি কাজে ততটা বেড়ে। আজকেও আমরা একটা এই পথ সভা করে লোকজনকে মাস্ক, আমি যে প্রত্যেকটা লোক তারা সেটা, তারপর আমরা ভুল করি কি কাগজের মাস্ক, সেটা একবার করে ছুঁড়ে ফেলতে হয়, যখন তারা অনেকে চেয়ে নিচ্ছে আমাদের কাছে এটা 3টা ধুয়ে ব্যবহার করা যাবে। তো এইসব জায়গাতে আমাদের যেই ভুল ভ্রান্তিগুলি হয়েছে বারে বারে। একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো যে আপনি তো এরকম মানে মানুষের জনস্বার্থ বিষয় নিয়ে সবসময় মাঠে সোচ্চার আছেন, এই যে টেস্টের বিষয় নিয়েও অনেক চেষ্টা করেছেন আপনার ক্যাপাসিটি থেকে, কিন্তু যখন দেখলেন এটা হয় না, বা এই যে মাস্কের যে প্রচারণা, এটা নিশ্চয়ই আপনাকে কেউ বাধা দিত না। এখন আপনি স্মল স্কেলে করছেন, কিন্তু আপনি একজন পার্সন সমাজে ব্যাপকভাবে সেখানে আপনি নেতৃত্ব দিতে পারতেন কিনা, মানে অ্যাপার্ট ফ্রম দ্য গভর্নমেন্ট মেশিন। ব্যাপকভাবে করতে হলে একটা এই মাস্কের দাম পড়ে 50 টাকা, সামবডি হ্যাভ টু ফাইন্যান্স ইট। না, এই ক্যাম্পেইনটা করতে পারতেন কিনা আপনি? এই ধরনের সামাজিক সংগঠন বা সামাজিক সংগঠনরা সরকারকে ডাকতে হবে। আপনাকে সরকারের উপর নির্ভর করে না, নিশ্চয়ই সরকারের দায়িত্ব আছে। আপনি ক্ষমতা নিয়ে বসে আছেন, খালি তালেবানকে গালি দিচ্ছি আমি। আমাদের দেশে কি হচ্ছে, ডাকাতি করে তো আমরা ক্ষমতা নিয়েছি, তফাৎ খুব বেশি নেই। কিন্তু আমাদেরটা হলো কি এত উগ্রবাদী না, তারা মেয়েদেরকে বোরকা না পড়লেই তাদের মারধর করি না, কিন্তু বোরকা তো বেড়েছে আমাদের দেশে। আজকে এই জায়গাতে জনসচেতনতার ব্যাপারে আমাদের ব্যর্থতা আমাদের সবার, ইভেন কি আমাকেও বাদ দিয়ে বলছি না, যেখানে কনস্ট্যান্টলি এটার জন্য আমি বারে বারে অনুরোধ, আপনার এখানে বসো সরকারকে অনুরোধ করছি, আপনি ডাকান না সবাইকে, এক কাপ চা খাওয়ান না, খাওয়াই বলেন না যে আপনারা পথে, আমি কিছুদিন আগে বলেছি ওবায়দুল কাদের সাহেব 8 টোকা নাকি আসেন না, পথে দাঁড়ায় আপনার পাশে। আপনি বিএনপিকে বলেন না যে ফখরুল আলমকে ঠিক আছে আর বক্তৃতা নেই, চলেন আমরা দাঁড়াই।
আমাদের দাঁড়ায়, হাসানকে দাঁড়াই না আমরা কিছু, এই করেন নাই, আমরা করিনি আর কি। যে আমি কাউকে ইন্ডিভিজুয়ালি না করে আমাদেরকে বুঝতে হবে এটা সামগ্রিক হয়ে যায়। তারপরে এখন আমি স্কুল কলেজ খুলছি না, কারণটা কি? আজকে এখানে বসে বলেছি আমাদের দেখেন স্কুল করে দিতে হবে, তাতে দরকার পড়ে 7 দিনের জায়গায় 2 দিন খোলা থাকবে, তার সেকশন বাড়িয়ে দেন, সোশ্যাল ডিস্টেন্স। আজকে ছাত্ররা যদি নামতো এই মাস্ক পরানো 7 দিন, আমি এখনও বলতে চাই যে 7 দিন এই ছাত্রদেরকে নামান, দেখবেন যে লোকের এখন 25% লোকও পড়ে না। 7 দিন কেবল যে ছাত্রদের রাস্তার পাড়ে দাঁড়িয়ে যদি বলে ভাই, চাচা, দাদা, দেখবেন 50-25% আরও বেড়ে যাবে। বাসের মধ্যে যে ওঠার সময় গনে গনে ভাই এইটা হয়েছে, আর উঠতে পারবেন না, তা না করে আমরা সব জায়গায় হটকারিতা করেছি। আমরা অন্য দেশের হটকারিতা দেখছি, আমার দেশের হটকারিতা আমরা দেখছি না। আজকে যেখানে আমরা কলকারখানা খুলেছি, খোলা দরকার আছে, আমি এটাকে সরকারের সমর্থনেই করছি, আর দরকার আছে এইটাকে, কিন্তু তাদেরকে টিকা দিতে হবে। টিকা আছে, আপনার টিকা কিনছি না কেন? আপনি বলবেন না কত দরে আপনি টিকা কিনছেন? $13 করে আপনি 10 থেকে $13 কিনছেন, আবার আমার প্লেন পাঠাইতে হয়। অপরপক্ষে রাশিয়ানরা তারা $8 অফার করেছে, এখন তো তারা $7.5 কথা বলছে যে তারা পৌঁছে দেবে। টাকা পয়সা নিয়ে এগুলো বিতর্ক আছে, বরং আমরা বলি যে টিকা এনিহাও আমাদের টিকা কোনো বিতর্ক না, এটা ভাই শুনতে হবে যে যেমন এখানে টিকা উৎপাদন হবে, আমাদের স্বচ্ছতা থাকতে হবে, আমাদের বটলিং হবে, ইনসেপ্টটা এটা ভালো কাজ। আমি কালকে কনগ্রেচুলেট করেছি গভর্নমেন্টকে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, সরকার, প্রধানমন্ত্রী একে। কিন্তু আপনারা ভাই বলেন কততে দেবেন? আপনার উৎপাদন খরচ কত হবে? আর বটলে এইসব হলে জনগণের কিছুটা স্বচ্ছতা। আমি এখানে দ্বিমত করছি না, স্বচ্ছতা দরকার আছে এখানে, কিন্তু এই দুর্নীতি হচ্ছে চিৎকার দিয়ে কোনো লাভ নাই। সরকার নিজের থেকেও করা উচিত। আর মাস্কের ব্যাপারে যেটা বলছে, মাস্ক আমাদের পড়ার তো উচিত, সরকার একটা ক্যাম্পেইন করছে, কিন্তু যথাযথ ক্যাম্পেইন হচ্ছে না কেন? এই যে আমরা যেটা প্রশ্নটা বলেন যে একটা সার্বিক অংশগ্রহণ বা মানুষকে উদ্বুদ্ধ করার যে একটা ব্যাপার, সেটা শুধু আমলাতান্ত্রিক চ্যানেল দিয়ে কিংবা মিডিয়া দিয়ে হবে না। সেটার জন্য একটা প্রতীকী একটা ক্যাম্পেইন দরকার। সেটা কি রাজনৈতিক শক্তি এক জায়গায় হলে হতো কিনা? ছাত্রদের যেটা বললো বা এরকম রাজনৈতিক শক্তি এটা করলে, এই যে সামাজিক শক্তি এটা বানাতে 50 টাকা লাগে। বাংলাদেশে এতগুলো গার্মেন্টস, আমি ডে 1 থেকে বলছি, গার্মেন্টস আলাদা কি করে? ওরা তো সরকার থেকে একটার পর একটা সুবিধা নিচ্ছে, ওরা কয় লক্ষ দিচ্ছে, ওরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিক না অমুক গার্মেন্টস অত লক্ষ দিক, ওরাই দিক, মানুষ নিক। আপনি এটা 50 টাকা দিয়ে কতজন কিনতে পারে? এটা কিন্তু 2 টাকার যেটা দিতেছে, তো ফাউল জিনিস রাস্তায় কিনতেছে, ফেলে দিতেছে, এগুলো কোনো কাজেও আসে না। আপনি যদি সত্যি স্বাস্থ্যগত চিন্তা করেন, তাহলে মাল্টি ইউজ করার জন্য ধুয়ে ইউজ করা যায়, মতো বানান, বিলি করেন আর টিকা দেন, এবং গড় বাড়ি ওই লকডাউন। তবে এটা আশা করা যায় কিনা যে টিকা দেওয়ার যে প্রক্রিয়াটি চলছে, নিশ্চয়ই হয়তো এখন প্রত্যাশিত অ্যামাউন্টের টিকা এখনো হাতে এসে পৌঁছাচ্ছে না, কিন্তু যে প্রমিসগুলো আছে বা যে কার্যকলাপ চলছে, চুক্তি হয়েছে, কোপ্রোডাকশনের চুক্তি হয়েছে, তাতে সামনের দিনগুলোতে মোটামুটি একটা সম্ভাবনা রেখা। না, আমাদের সরকার তো যেটা করেছে অনেক উন্নত দেশেও সেটা পারে নাই, কিন্তু আমরা একটা প্রতারণার শিকার হয়ে আজকে এই পর্যায়ে এসেছি। আমরা যদি ইন্ডিয়ার সেই প্রক্রিয়া যদি থাকতাম, ইন্ডিয়া আমাদেরকে যেভাবে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া, আমাদের কেনা টিকা বন্ধ করেই তো আমাদের এই বিপর্যয়ের মধ্যে সৃষ্টি হয়েছে, এখন হযবরল অবস্থা তৈরি হয়েছে। কিন্তু সরকার তো এটা প্রশংসা আমরা তখনও করেছি, যে উদ্যোগটা নিয়েছিল, সেটা যদি স্টেপসগুলো কন্টিনিউ থাকতো হতো, হয় নাই, এটা করার কি আছে? অনেক উন্নত দেশ তখন তো আবার এটা সমালোচনা ছিল যে একটা সিঙ্গেল সোর্সের উপরে আমরা ডিপেন্ডেন্ট থাকলাম, তখন ঠিকই ছিল, এটা সমালোচনা ঠিকই ছিল। স্বয়ং পররাষ্ট্রমন্ত্রীও এটার সমালোচনা করছে, আমরা অন্য দেশে যেতে পারিনি, একটা বিশেষ কোম্পানির জন্য আমরা এক দেশের সাথে আমরা অন্তর্ভুক্ত হতে হয়েছে। সেই সমালোচনাগুলোকে বাদ দেওয়া যাচ্ছে না, কিন্তু আমি বলছি যে আপনি যেটা বলছেন যে পাইপলাইনে যেভাবে আছে সেটা, সেই প্রক্রিয়াটা থাকুক, স্বাস্থ্য সচেতনতা থাকুক, এইটার মুখোশ পরার আমাদের ব্যবস্থা আরো বেশি করে দিই, তাহলে দেখা যাবে যে এটা ওই মাত্রায় মুখোশ নিয়ে একটা কিন্তু গণজাগরণ যেটা হওয়া দরকার, সেটা আমার মনে হয় যে আরো বেশি বেশি করে করা দরকার ছিল। আপনি তো এইসব ব্যাপারে সোচ্চার আছেন, আপনি এই কাজটাই করেন না, আপনি গার্মেন্টস আলাদেরকে উদ্বুদ্ধ করেন, আপনি এই কাজই করেন, শুধু গার্মেন্টস আলাদের
মাস্ককে বলেন দিতে, ওরা কোটি না, কোটি আপনি টাকা রাজনৈতিক সরকার বিষয় নিয়ে থেকে না সুবিধা ভেবে আপনি নেবে। বলেন যে আমি মাস্ক নিয়ে দেশের আন্দোলন জন্য কি করব, করছে ওরা? সবাই মাস্ক আচ্ছা। নিয়ে মাস্ক তৈরি করো, মাস্ক বিতরণ করো। সেটাই না, তবে সরকারের কতগুলি ব্যাপার সরকারের একদম জবাবদিহিতা নেই। তারা রাশিয়ান টিকা $8 কিনবেন না কেন, সেটা তাদের বলা উচিত যে যুক্তিটা কি। তারা বলছে যে আমি 10 দিনের মধ্যে পৌঁছে দেবো তোমাকে। 2 কোটি যদি হতো আমি প্রত্যেক ছাত্রকে প্রত্যেককে দিতে পারতাম। সেটার জন্য তাদের এত পরিষ্কার লিখিতভাবে বলেছে যে না, এখানে আবার দেখেন যে আমি জানি না, কিন্তু এটার অন্তর্নিহিত ধরেন যে কোনো গ্লোবাল স্ট্র্যাটেজি কোনো রিজন থাকতে পারে কিনা। গ্লোবাল কিছু নেই, কারণ ওরা তো আমার মাধ্যমে অ্যাপ্রোচ করছে। এটা কিছু টিকা দিয়ে কিছু নাই, কিন্তু এর সঙ্গে তো অন্যান্য পার্টনার জড়িত আছে। না না, অন্য আমরা যাদের কাছ থেকে কিনবো, প্রকিউর করছি, তাদের সঙ্গে তো আমাদের এক ধরনের আলোচনা আছে। এখান থেকে আমরা ডিপার্ট করে আরেকটা দেশের সঙ্গে $12 জায়গায় $8 পাই আমি কিনবো না। এটা তো সেই ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে। আমি তখনও বলেছিলাম যে ইন্ডিয়ার ওয়ান সোর্স অসুবিধা কি, তার দেশের সমস্যা হলে এটা আসবে না। তারা যে ইচ্ছা করে আমাকে ঠকিয়েছে আমি তা বলি না, কিন্তু তার ইন্ডিয়ার ইচ্ছা করে তারা তাদের কন্ট্রাক্টটা মর্যাদা দেয়নি। তার দেশের সেখানকার পরিস্থিতি অবনতি হয়েছে এবং নিজের দেশকে প্রোটেক্ট না করে নিশ্চয়ই তার প্রতিবেশীকে, এটাও বাস্তবতা। আজকে যেখানে এটা তো সরকারের এই দ্বিমুখিতা কেন নেবেন না, একটা কারণ তো বলতে পারবে যে রাশিয়ানটা কি। আজকে তার প্রমাণ হচ্ছে ডেল্টাতে রাশিয়ান স্পুটনিক হলো সবচেয়ে বেশি কার্যকর, মূল্য সস্তা, কার্যকর। এখন তো আবার নতুন ভ্যারিয়েন্ট আবার আলোচনা হচ্ছে, ল্যামডা, সেটা আসছে। যাই হোক, আমরা আজকের অনুষ্ঠান আর এগোতে পারছি না। ধন্যবাদ একটা জাফরুল্লাহ চৌধুরী, ধন্যবাদ জনাব আনিস আলমগীর, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা দুটো বিষয় নিয়ে আলাপ করলাম। কোভিড পরিস্থিতি নিশ্চয়ই আমাদেরকে আরও সচেতন হতে হবে, আরও স্বাস্থ্য যে বিধিগুলো আছে সেগুলো আরও জোরালোভাবে মানতে হবে এবং একই সঙ্গে সেগুলোকে এনফোর্স করার যে একটা কর্তৃপক্ষীয় দায়িত্ব সেটা আরও ব্যাপকভাবে করতে হবে এবং সবাইকে একটা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ করতে হবে এবং সবাইকে নিয়ে এই কাজগুলো করলে এই মহামারী মোকাবেলায় আমাদের এটা কোনো বিকল্প নেই। এবং টিকাদানের যে প্রক্রিয়াগুলো চলছে এটা অনেকটাই প্রশংসিত হচ্ছে এবং সামনের দিনগুলোতে আরও টিকা আসবে এবং পর্যায়ক্রমে বেশিরভাগ মানুষকে যখন টিকা দেওয়া সম্ভব হবে তখন আমরা এই মহামারী থেকে, এই বিপদ থেকে আমরা উত্তরণ করতে পারবো এবং আশা করছি যে আফগানিস্তানে যে পরিস্থিতি চলছে সেখানেও একটি সুন্দর সুষ্ঠু সমাধান হবে এবং একটা এনগেজমেন্টের রাস্তা প্রশস্ত হবে। আপনাদের সবার শুভকামনা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।